দেশটির এই নাজুক পরিবর্তনের সময় তদারকির দায়িত্বে ছিল অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রশাসনের সামনের কাজটি ছিল অত্যন্ত কঠিন। বিশৃঙ্খল একটি দেশে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এরপর গণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে যাওয়া। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দেশে উত্তেজনা তীব্র হয়েছে। প্রচারণার সময় একজন ছাত্রনেতাকে হত্যা করা হয়েছে। ঢাকায় দাঙ্গা ছড়িয়েছে। গণমাধ্যমের অফিসে আগুন দেওয়া হয়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে এবং একজন হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি সবসময় একটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ এবং এই নির্বাচনের বাজি বা ঝুঁকি অনেক উঁচুতে। আল জাজিরা গত কয়েক মাস ধরে প্রধান রাজনৈতিক খেলোয়াড়দের সাথে যোগাযোগ রাখছে, তাদের অবস্থান এবং বাংলাদেশ নিয়ে তাদের আশা সম্পর্কে ধারণা পেতে। আমরা এমন এক রাজনৈতিক শ্রেণীর মুখোমুখি হয়েছি যারা এই মুহূর্তের সংবেদনশীলতা সম্পর্কে অত্যন্ত সচেতন এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কথা বলতে দ্বিধাগ্রস্ত। খোদ ড মোহাম্মদ ইউনূস, যিনি সাধারণত সাক্ষাৎকার ফিরিয়ে দেন না, তিনি ব্যক্তিগতভাবে আমাকে ব্যাখ্যা করেছেন যে ভোটের আগে কথা বলাটা তিনি বুদ্ধিমানের কাজ মনে করছেন না। তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা তার বদলে আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যান। শেষ পর্যন্ত যিনি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করতে রাজি হয়েছেন তিনি হলেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম ড ইউনূস কি সেই গণতান্ত্রিক নবজাগরণের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছিলেন যা তাকে ক্ষমতায় এনেছিল, নাকি তিনি ব্যর্থ হয়েছেন। শফিকুল আলম: আল জাজিরার সাথে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমাদের বৈশ্বিক দর্শকদের জন্য প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করতে চাই। সাধারণত অন্তর্বর্তী সরকার নিয়ে কথা বলতে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিতে আসতাম, যিনি সাধারণত বেশ সহজলভ্য। কিন্তু এবার মনে হলো কিছুটা ভীতি কাজ করছে। আমরা তার সাথে কথা বলতে পারিনি। এমনকি আমরা একজন মন্ত্রী খুঁজে পেতেও হিমশিম খাচ্ছিলাম। আপনি আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন। অন্তর্বর্তী সরকার কি এখন এমন কোনো বিষয় নিয়ে চিন্তিত যা সাধারণত আমরা... আমার মনে হয় তারা তাদের কাজের প্রতি মনোযোগী। তারা মনে করেন এখন তাদের সবচেয়ে বড় কাজ হলো নির্বাচন আয়োজন করা, তাই তারা বেশি ফোকাসড এবং তারা এমন কিছু বলতে চান না যা নতুন কোনো বিতর্কের জন্ম দিতে পারে। হয়তো সে কারণেই তারা কথা বলা থেকে বিরত থাকছেন। সবাই খুব ব্যস্ত। আজকেও অনেকগুলো মিটিং ছিল। আপনি সেখানে ছিলেন, আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সাক্ষাৎকার পাইনি, তবে সংক্ষেপে দেখার সুযোগ হয়েছে। যাই হোক, আমি নিশ্চিত আপনি সরকারের পক্ষ হয়ে জোরালোভাবে কথা বলতে পারবেন। নির্বাচনের বিষয়ে আসি। কেউ আশা করেনি নির্বাচনের এই পথ মসৃণ হবে, কিন্তু গত কয়েক সপ্তাহে যা ঘটেছে মিস্টার আলম, আপনি স্বীকার করবেন যে তা সত্যিই উদ্বেগজনক। মানুষ যদি প্রশ্ন তোলে যে সরকার কি আসলেই নিয়ন্ত্রণে আছে, তবে কি তা অযৌক্তিক হবে? আমি মনে করি সরকার নিয়ন্ত্রণে আছে। কেন নয়? সরকার নিয়ন্ত্রণে আছে এবং আপনি যদি গত সপ্তাহের দিকে তাকান, অন্তত 3টি বড় রাজনৈতিক সমাবেশ হয়েছে। 3টি জনসমাগমের রেকর্ড ভেঙেছে এবং আমাদের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে সক্ষম হয়েছে। সবার প্রত্যাশা অনুযায়ী ইভেন্টগুলো আয়োজন করা সম্ভব হয়েছে। তা হতে পারে মিস্টার আলম, কিন্তু ঢাকায় প্রচারণার সময় সেই বিশিষ্ট যুবনেতা হত্যাকাণ্ডও ঘটেছে। 2টি বড় গণমাধ্যম হাউসে আগুন দেওয়া হয়েছে। এটা কি চরম অরাজকতা নয়? আমার মনে হয় উত্তেজিত জনতা বা মব সেখানে কিছু হামলা করেছে। আমরা সেখানে আমাদের বাহিনী পাঠিয়েছিলাম প্রতিরোধ করতে। দুর্ভাগ্যবশত তারা হামলাটি ঠেকাতে পারেনি, তবে তারা ডেইলি স্টার ভবনে আটকা পড়া সাংবাদিকদের উদ্ধার করেছে। মানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যখন মব হামলা করছিল? আমরা সেই ভাইরাল ভিডিওগুলো দেখেছি। পুলিশকে খুব একটা চেষ্টা করতে দেখা যায়নি। আমরা পুলিশ ও সেনাবাহিনী পাঠিয়েছিলাম। অবশ্যই আমরা তদন্ত করছি কেন তারা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। মিস্টার আলম, সম্মানের সাথেই বলছি, আপনি কি বিষয়টার গুরুত্ব কমিয়ে দেখাচ্ছেন না? ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, যাদের অফিসে আগুন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমরা হত্যার যুগে প্রবেশ করেছি। বাক স্বাধীনতার কথা ভুলে যান। এখন প্রশ্ন অস্তিত্বের অধিকার নিয়ে। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, যিনি আক্রান্ত হয়েছিলেন, তিনি বলেছেন আমি পরিষ্কারভাবে বলতে পারি সরকারের একটি অংশ অথবা পুরো সরকারই এই ঘটনা ঘটতে দিয়েছে। এটা ডাহা মিথ্যে কথা। এই ধরনের অভিযোগ করার আগে তার প্রমাণ নিয়ে আসা উচিত ছিল। তিনি যা বলছেন তা একদম অবাস্তব। তার বলা উচিত এই যে দেখুন প্রমাণ। সরকার কেন জড়িত থাকবে? আমরা কি পুলিশ পাঠাইনি? আমরা কি সেনাবাহিনী পাঠাইনি? হয়তো তিনি পুলিশের নিষ্ক্রিয়তার কথা বোঝাচ্ছেন। তারা মবকে আগুন দেওয়া থেকে থামাতে পারেনি। তাদের খুঁজে বের করতে দিন কেন তারা থামাতে পারেনি। কিন্তু সেই ব্যাখ্যা তো সরকারের কাছ থেকেই আসার কথা। আপনি কি বলছেন সরকারের ভেতরে এমন কোনো উপাদান নেই? আমরা ব্যবস্থা নিয়েছি। ডজনখানেক মানুষকে গ্রেফতার করা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ দেখে প্রায় সবাইকে গ্রেফতার করেছি যারা শনাক্ত হয়েছে। জাতিসংঘের বাক স্বাধীনতা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার মব অ্যাটাক সম্পর্কে বলেছেন এগুলো বিচারহীনতা মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফল। আমি তার বক্তব্য প্রত্যাখ্যান করছি। আপনাকে আমাদের রেকর্ড দেখতে হবে। আমরা মাত্র 1 মাস ক্ষমতায় নেই, আমরা 17 মাস ধরে ক্ষমতায়। গিয়ে পুলিশকে জিজ্ঞেস করুন, আমাদের অপরাধের রেকর্ড দেখুন, গত 17 মাসে আসলে কি ঘটেছে। ঠিক আছে,
আপনি নুরুল কবিরকে প্রত্যাখ্যান করলেন, জাতিসংঘকে প্রত্যাখ্যান করলেন। পরের পয়েন্টে যাওয়ার আগে আমি সংক্ষেপে জানতে চাই, আপনি কি অস্বীকার করছেন যে আপনার জোটের সরকারের ভেতরে চরমপন্থী উপাদান থাকতে পারে যারা সরকারকে প্রায় হাইজ্যাক করে ফেলেছে এবং তাদের কারণেই এসব ঘটনা ঘটছে? আপনি কি এটা অস্বীকার করেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ বাজে কথা। এটা আমাদের দেখা অন্যতম সেরা মন্ত্রিসভা। এখানে খুব ভালো শিক্ষাবিদ, শীর্ষ সাবেক আমলা, শীর্ষ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সাবেক কূটনীতিক এবং শীর্ষ মানবাধিকার কর্মীরা আছেন। নির্বাচনের শুদ্ধতা নিয়ে মানুষ যে উদ্বেগ প্রকাশ করছে তা কেবল সহিংসতার কারণে নয়। আরেকটি বিষয় হলো আপনার সরকার শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করেছে। এটা কি চরম অগণতান্ত্রিক? না, কেন? তারা রাজনৈতিক দল হিসেবে থাকার অধিকার হারিয়েছে। আপনি কি জানেন রাস্তায় কতজন আওয়ামী লীগার বন্দুক হাতে ছিল? নিরাপত্তা বাহিনী গুলি করেনি। আওয়ামী লীগ, যুবলীগ, তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, তাদের কাছেও বন্দুক ছিল এবং কিছু বন্দুক নিরাপত্তা বাহিনীই সরবরাহ করেছিল। তারাই মানুষকে হত্যা করছিল। কিছু তরুণ বিপ্লবীকে নিরাপত্তা বাহিনী নয়, আওয়ামী লীগাররা গুলি করে হত্যা করেছে। জবাবদিহিতা গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যক্তিগত জবাবদিহিতা আর হাজার হাজার সমর্থক সহ পুরো একটি রাজনৈতিক দলকে ঢালাওভাবে নিষিদ্ধ করা এক নয়। এটা ন্যায় বিচার নয়, এটা রাজনৈতিক প্রতিহিংসা। আপনি কি কোনো আওয়ামী লীগারকে শুনেছেন? একজনকেও? নিম্ন, মধ্যম বা উচ্চ পর্যায়ের কেউ কি বলেছে আমরা যা করেছি তার জন্য দুঃখিত, আমাদের অনুশোচনা হচ্ছে? কিচ্ছু না, একটা শব্দও না। উল্টো তারা অনুশোচনা কোনো আইনগত ধারণা নয়। আমি বলছি আইনগতভাবে আপনারা পুরো একটা দলকে নিষিদ্ধ করেছেন। সেখানে একটা বিপ্লব হয়েছে। তারা শত শত তরুণকে হত্যা করেছে এবং তারা দুঃখিতও বলে না। তাহলে কে একদল সন্ত্রাসীকে রাজনৈতিক অধিকার দিতে যাবে? হিউম্যান রাইটস ওয়াচ বলেছে আওয়ামী লীগের সাথে জড়িত সন্দেহে অনেকের আটক আদেশ স্বেচ্ছাচারিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে। এটা তো প্রতিহিংসার মতোই শোনায়। তাদের আটক করার যৌক্তিক কারণ আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং জেলে থাকা বেশিরভাগ মানুষই তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কারণেই সেখানে আছে। হিউম্যান রাইটস ওয়াচ অবশ্য একমত নয়। বিশ্বজুড়েও প্রতিবাদ হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আইন প্রণেতারা প্রধান উপদেষ্টাকে চিঠি লিখে বলেছেন ঢালাও নিষেধাজ্ঞা আপত্তিজনক। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কো বলেছেন এই নিষেধাজ্ঞা আপত্তিজনক। প্রধান উপদেষ্টা ডজনখানেক সরকার প্রধানের সাথে দেখা করেছেন, শত শত কূটনীতিকের সাথে দেখা করেছেন। একটি দেশ বা একজন বিদেশিও এসে বলেনি যে আপনারা কেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন না। না, কারণ তারা দেখেছে হাসিনা ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের চরিত্র কেমন ছিল। তার মানে আপনি পুরো দলের উপর ঢালাও নিষেধাজ্ঞা পুরোপুরি সমর্থন করেন, যদিও কেউ কেউ বলতে পারে এটা শেখ হাসিনা যা করতেন তার দিকেই ফিরে যাওয়া। আমরা দল নিষিদ্ধ করিনি, আমরা দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছি। যা মূলত একই বিষয়, তারা নির্বাচনে লড়তে পারবে না। মিস্টার আলম, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, অভ্যুত্থানে অংশ নেওয়া লক্ষ লক্ষ তরুণ আশা করেছিল এই নির্বাচন পরিবর্তন আনবে। আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে। জনমত জরিপ অনুযায়ী এখন মূল প্রতিদ্বন্দ্বী হয় বিএনপি, যা একটি প্রতিষ্ঠিত দল, অথবা জামায়াতি ইসলামী, যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে ফেলতে চায়। তরুণদের জন্য আসলে খুব একটা চয়েস বা বিকল্প নেই, তাই না? আমি তা মনে করি না। আমরা একটি বৃহত্তর জোট দেখতে পাচ্ছি। আর জামায়াতে ইসলামী দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে ফেলবে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। হয়তো দুটি প্রধান জোট দেখা যাচ্ছে, কিন্তু আমরা যা দেখছি তারা এই বিপ্লব নিয়ে গর্ব করে। আমি আপনাকে উদ্ধৃতি দিতে পারি। জামায়াতের আমির বলেছেন, জাতীয় সংসদে কেবল ইসলামী আইন অনুসরণ করা উচিত। মানুষের তৈরি মতবাদ বা ব্যবস্থার কোনো স্থান নেই। আপনি যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান, অনেক রাজনৈতিক দলই বলেছে তারা কোরআনের সাথে সংঘর্ষ কোনো আইন করবে না। আপনাকে তাদের নির্বাচনী ইশতেহার দেখতে হবে, তারপর আপনি বলতে পারেন। কিন্তু মিস্টার আলম, তারা ক্ষমতায় না থেকেও আপনার সরকার তাদের চাপে একটি প্রগতিশীল সিদ্ধান্ত বাতিল করেছে। ইসলামী সংগঠনগুলোর চাপের মুখে দেশের প্রাথমিক স্কুলগুলোতে সঙ্গীত ও শারীর শিক্ষা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, যারা বলেছিল এই নিয়োগ নীতি কোরআন বিরোধী। এটা মিথ্যে, এটা একটা মিথ্যে কথা। আমরা ইসলামী সংগঠনগুলোর চাপের কারণে সিদ্ধান্ত বাতিল করেছি, এটা মিথ্যে। আমরা এটা বাতিল করেছি কারণ এটা বাস্তবায়ন করা অসম্ভব ছিল। তাহলে অসম্ভব হলে ঘোষণা দিলেন কেন? আমরা ভেবেছিলাম বাস্তবায়ন করতে পারব, সচিব পর্যায়ের কমিটিও হয়েছিল। কিন্তু পরে দেখা গেল আমরা 2500 সঙ্গীত শিক্ষক নিয়োগ দিচ্ছি, আর প্রতি শিক্ষকের জন্য 20-30টা স্কুল। তাই তারা বলল এই লোক আসলে কিছুই করতে পারবে না, এক একটা স্কুলে গিয়ে গান শেখানো অসম্ভব, তারা নতুন কোনো পরিকল্পনা নিয়ে আসবে। সম্মানের সাথেই বলছি, অ্যাক্টিভিস্ট, ছাত্র এবং আরও অনেকে এটাকে সেভাবে দেখছেন না। তারা এটাকে চাপ হিসেবেই দেখছেন। যাই হোক, আমি সামনে এগোতে চাই। বাংলাদেশে 1.5 বছরে সংখ্যালঘুদের উপর হামলা তীব্র হয়েছে। সম্প্রতি দীপু দাস নামে একজন হিন্দু ব্যক্তিকে ব্লাসফেমির অভিযোগে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আপনার সরকার কেন এসব হামলা নিয়ন্ত্রণ করতে পারছে না? আমি মনে করি আমরা এক্ষেত্রে বেশ ভালো কাজ করেছি। আমরা যেসব গল্প বা খবর দেখছি তার কিছু ভারতীয় মিডিয়ার ছড়ানো ডাহা মিথ্যে। দীপু দাসকে পুড়িয়ে মারা কি মিথ্যা? না, ওই নির্দিষ্ট ঘটনাটি একটি হেট ক্রাইম বা বিদ্বেষপ্রসূত অপরাধ। আমরা একমত এবং সে কারণেই 12 জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে, যারা জড়িত ছিল তাদের ধরা হয়েছে। কিন্তু আমাদের সংখ্যালঘু কার্ড নিয়ে যেসব রিপোর্ট হচ্ছে তার বেশিরভাগই মিথ্যে। এমনকি জমি সংক্রান্ত বিরোধেও কোনো হিন্দু মারা গেলে এই গোষ্ঠীগুলো বলবে সে হেট ক্রাইমে মারা গেছে। যখন আপনি বলছেন এগুলো ইন্ডিয়ান মিডিয়ার ফেক নিউজ, বাংলাদেশের প্রথম আলো রিপোর্ট করেছে যে অভ্যুত্থানের পরপরই সংখ্যালঘু সম্প্রদায়ের হাজারেরও বেশি বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ 2025-এর জানুয়ারিতে বলেছে চরমপন্থী ইসলাম প্রচারকারী গোষ্ঠীগুলো সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু এবং আহমদীদের উপর হামলা করছে। দেখুন, আমি আগেই পরিষ্কার করেছি গত 17 মাস বা 1.5 বছরে কয়টি হেট ক্রাইম হয়েছে। বিশেষ করে 5 থেকে 8 আগস্টের মধ্যে যখন কোনো সরকার ছিল না তখন কিছু হামলা হয়েছে। আহমাদিয়াদের ওপর হামলার ঘটনা আমরা অস্বীকার করি না। হিন্দুদের ওপরেও কিছু হামলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রেস কনফারেন্স করে জানিয়েছি কয়টি ঘটনা ঘটেছে। কিন্তু সিংহভাগ ঘটনার সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিল না। এগুলো ছিল সম্পত্তি বা জমি সংক্রান্ত বিরোধ অথবা রাজনৈতিক প্রতিহিংসা। এমনকি যদি এটা প্রতিহিংসাও হয়, আপনার সরকার বলছে এগুলো রাজনৈতিক কারণ, ওই হিন্দুরা আওয়ামী লীগের অংশ ছিল, তাতেও কি বিষয়টাকে মেনে নেওয়া যায়? এটা তো আইন শৃঙ্খলার চরম অবনতি। আমরা তা মেনে নিচ্ছি না। আপনি পুলিশের কাছে যান, ক্রাইম স্ট্যাটিস্টিক্স বা অপরাধের পরিসংখ্যান দেখুন। আমি আপনাকে পরিসংখ্যান পাঠাতে পারি। কেউ কেউ বলবে আইন শৃঙ্খলার পুরোপুরি পতন হয়েছে। আমি বলবো পুলিশের সাথে কথা বলুন। খুন, ধর্ষণ সংখ্যা দেখুন। এসব অপরাধের সংখ্যা আগের বছরের মতোই প্রায় সমান। হয়তো কিছু অপরাধ বেড়েছে, কিন্তু এটা খুব একটা জোরালো আত্মপক্ষ সমর্থন হলো না, কারণ ধারণা ছিল আপনারা পরিবর্তন আনবেন। আমি জানতে চাই, রাজনৈতিক বা মব ভায়োলেন্স বাড়ছে কারণ আপনারা অভ্যুত্থানের সময় যারা রাস্তায় ছিল তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর ফলে কি কেবল ছাত্র নয়, যারা মব ভায়োলেন্সে জড়িত ছিল তারাও পার পেয়ে যাচ্ছে না? আমি পুলিশের ডেটা দেখছিলাম। আমি সাধারণ ক্ষমার কথা বলছি, যা আন্দোলনকারীদের দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্যানেল বলেছে এই ঢালাও ক্ষমার ফলে যারা প্রতিহিংসামূলক সহিংসতা করেছে তারাও দায়মুক্তি পেয়ে যাচ্ছে। আমরা তাদের ক্ষমা করিনি, আমরা ক্ষমা করেছি তাদের যারা বিপ্লবে যোগ দিয়েছিল। শেষ করার আগে নির্বাচনের আরেকটি উপাদান নিয়ে কথা বলি। ভারতের সাথে বাংলাদেশের বাড়তন্না উত্তেজনা। শেখ হাসিনা নয়াদিল্লিতে নির্বাসিত আছেন এবং ভারত তাকে ফেরত পাঠাতে অস্বীকার করেছে। এই সংকট কতটা তীব্র? আমি মনে করি না এখানে কোনো সংকট আছে। গত আগস্টে সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে আমরা দেখেছি ভারতীয় মিডিয়া ভুল তথ্যের বন্যায় ভাসিয়ে দিচ্ছে। তারা এমন একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে চাইছে যে বাংলাদেশে হিংস্র ইসলামী দখলদারিত্ব হয়েছে, যেমনটা অন্য কিছু দেশে হয়েছে। আমি ডিপোর্টেশন বা ফেরত পাঠানো প্রশ্নে কথা বলছি। শেখ হাসিনা সেখানে আছেন এবং ভারত তাকে ফেরত দিতে রাজি হয়নি। এটা কি বড় কোনো ফ্ল্যাশ পয়েন্ট বা সংঘাতের কারণ নয়? আমরা আমাদের স্থান পরিষ্কার করেছি। ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে। আমরা বলেছি তাকে ফেরত পাঠাতে হবে। প্রথমে আমরা নোট ভার্বাল পাঠিয়েছি, তারপর তার বিচার শুরু হওয়ার পর আমরা আবার নোট পাঠিয়েছি। আমি নিশ্চিত ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। তিনি একজন কুখ্যাত গণহত্যাকারী। কিন্তু যখন আপনি বলছেন এটা বড় কোনো সংকট নয়, শেখ হাসিনার প্রশ্নে আপনারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযোগ করেছেন যে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে তার সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন নির্বাচন বাতিল করার জন্য। এটা বিশাল অভিযোগ। ভারত এটা অস্বীকার করেছে। তারা বলেছেন তিনি এমন কিছু বলেননি। তার সমর্থকরা প্রকাশ্য দিবালোকে শরীফ উসমান বিন হাদিকে হত্যা করেছে। সেটা তদন্তাধীন, কিন্তু আমি জানতে চাইছি আপনারা যে বলছেন শেখ হাসিনা ভারতের মাটিতে বসে উস্কানি দিচ্ছেন, এর প্রমাণ কোথায়? আমরা সব বিবৃতি চেক করেছি, তিনি এমন কিছু বলেননি। আপনি কি তার অডিও মেসেজগুলো চেক করেছেন? দলীয় নেতাদের সাথে তার কথোপকথন? যা পাবলিক ডোমেনে নেই আমরা সেটা জানি না। আমরা দেখতে পাচ্ছি। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিত মনিটর করছে। এই অডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আছে। আপনি আশাবাদী যে ভারত তাকে ফেরত দেবে, কিন্তু যদি ভারত সরাসরি প্রত্যাখ্যান করে? আমি মনে করি, দেখুন, আমরা প্রতিবেশী। আমাদের অনেক বড় সীমান্ত, আমাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত সম্পর্ক আছে। আমি মনে করি এটা হবে। আমরা বেশ আত্মবিশ্বাসী যে তাকে ফেরত পাঠানো হবে। সাক্ষাৎকার শেষ করার আগে জিজ্ঞেস করতে চাই, এই নির্বাচন ডক্টর ইউনুস এক্সপেরিমেন্ট বা পরীক্ষার ইতি টানবে। তিনি এবং আপনাদের সরকার অনেক উচ্চ প্রত্যাশা নিয়ে এসেছিলেন, কিন্তু সহিংসতা এবং অনিশ্চয়তা সব মিলিয়ে আপনি কি মনে করেন তিনি এই কাজের জন্য উপযুক্ত ছিলেন, নাকি পরিস্থিতির চাপে তিনি নুয়ে পড়েছেন? না, আমি মনে করি তিনি চমৎকার কাজ করেছেন। ইতিহাস তার প্রতি সদয় হবে। তিনি একটি ভেঙে পড়া অর্থনীতি হাতে পেয়েছিলেন। অর্থনীতি যেন রিক্টার স্কেলের 9 মাত্রার ভূমিকম্প বা সুনামির আঘাতে বিপর্যস্ত ছিল। তিনি অবিশ্বাস্য কাজ করেছেন। এটা একটা বিপ্লব ছিল। লক্ষ লক্ষ মানুষ ক্ষুব্ধ ছিল। তিনি শান্তি ও স্থিতিশীলতা ভিড়ে আনতে পেরেছেন। এটা খুব কঠিন সময়। মানুষ হয়তো চ্যালেঞ্জগুলো দেখছে না, আমাদের রেকর্ডই কথা বলবে। অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, শান্তি ফিরে এসেছে। আমাদের নতুন পররাষ্ট্র নীতি আছে। আমরা গর্বের সাথে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরছি। তিনি নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপনে সবকিছু করেছেন। আপনি বলছেন ইতিহাস সদাই হবে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ইতিহাস এই মুহূর্তকে কিভাবে বিচার করে। একটা বিষয়, তার জনসমর্থন বা অ্যাপ্রুভাল রেটিং গত 17 মাসে কখনো 70% নিচে নামেনি। ঠিক তাই।
মিস্টার আলম, আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ।